গুড মর্নিং ক্লাস। তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা? সবাই ভালো আছো? আচ্ছা, বেশ বেশ, তোমরা শান্ত হয়ে বসো। আজকে নতুন একটি ক্লাসে তোমাদের জন্য কি চমক নিয়ে এসেছি তার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো বুঝি? হ্যাঁ, প্রত্যেক দিনের মতো আজও একটি নতুন চমক আছে, জানো তো? তার আগে বলো তো, কিছুদিন আগে 23শে জানুয়ারি কি দিন ছিল? হ্যাঁ, ঠিক বলেছো, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি ছিল। খুব ভালো বলেছো, বাহ। আচ্ছা, সেদিন অনুষ্ঠানটা কেমন ছিল বলো তো? আমাদের স্কুলে কি ভালো ভালো প্রোগ্রাম হলো, তাই না? তোমরা কে কে যেন পার্টিসিপেট করেছিলে? হ্যাঁ, রাম তুমি করেছিলে, শ্যামও করেছিলে, ও পিছনে তুমি হাত তুলছো, তুমিও পারফর্ম করেছিলে না? বাহ, খুব ভালো হয়েছিল তোমাদের পারফর্ম গুলো। এরকমই যখনই এরকম কোনো বিশেষ দিন হবে তখন তোমরা প্রত্যেকটি প্রোগ্রামে এভাবে পার্টিসিপেট করবে, কেমন? তাহলে কি হবে বলো তো, তোমাদের মধ্যে যে কথা বলা, যে পারফর্ম করা স্কিল গুলো ডেভেলপ হবে। এছাড়া কমিউনিকেশন করতে পারবে। বড় হওয়ার পর যখন তোমরা মানুষের সঙ্গে যোগাযোগ করবে, কথা বলবে, কোনো বড় স্কুলে কলেজে যাবে, তখন স্যারদের সঙ্গে ম্যামদের সঙ্গে তোমরা অনায়াসে কথা বলতে পারবে, তোমাদের দক্ষতা প্রকাশ করতে পারবে। এইগুলো তোমরা খুব ভালোভাবে করতে পারবে। তাই এই সমস্ত বিশেষ দিনগুলোতে কেউ কখনো স্কুল কামাই করবে না। প্রত্যেকে এই সমস্ত বিশেষ দিনে তোমরা সব সময় কোনো না কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করবে, বুঝেছো? হ্যাঁ, এছাড়া আরেকটি বিশেষ দিন বলো তো, যে দিনগুলো আমাদের স্কুলে খুব ভালোভাবে প্রোগ্রাম হয়, কোনো বড় বড় মহান মনীষীদের কথা মনে রেখে তাদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে প্রোগ্রামগুলো রাখা হয়। এরকম কয়েকটি বিশেষ দিনের নাম বলো তো। হ্যাঁ, 25শে বৈশাখ আমাদের কবিগুরু, ওই যে ছবি দেওয়া আছে ক্লাসরুমের দেওয়ালে, আমাদের কবিগুরু মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। এছাড়া 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের, হ্যাঁ ঠিক বলেছো, জন্মতিথি। বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে আজ আমি হঠাৎ করে আমাদের যে বড় বড় মহান আত্মা রয়েছেন, মনীষীরা রয়েছেন, তাদের বিষয়ে কেন কথা বলছি? হ্যাঁ, নিশ্চয়ই এই বিষয়ে পড়ানো হবে। ঠিক ধরেছো তোমরা। তোমরা তো ক্লাস 4-এ উঠে গেছো, এখন অনেক বড় হয়ে গেছো, তাই তোমরা খুব সহজেই ধরতে পারছো। আচ্ছা, জানো তো, আমাদের যখন ভারত স্বাধীন হয় তখন যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, এছাড়া গান্ধীজি ও অন্যান্য প্রমুখেরা যেরকম ছিলেন, এছাড়া আরো কে কে ছিলেন? হ্যাঁ বলো, ক্ষুদিরাম বসু। ঠিক বলেছো, ক্ষুদিরাম বোস। এছাড়া আর কে বললাম? নেতাজি। এছাড়া আর কে বলো তো? হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের ভগৎ সিং, আরো অন্যান্য প্রমুখেরা ছিলেন। এর মধ্যে ক্ষুদিরাম বোস যেমন শহীদ হয়েছিলেন, আমরা তার প্রত্যক্ষ নাম সবসময় দেখতে পাই। তিনি ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। কিসের জন্য? ব্রিটিশদের হাত থেকে আমাদের এই বাংলাকে বাঁচানোর জন্য, ব্রিটিশদের তাড়ানোর জন্য। যে বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই বিশ্বযুদ্ধে তিনি কি করেছিলেন? ব্রিটিশদের হাতে ধরা পড়ে গেছিলেন, তাদের হাতে ফাঁসি নিতে হয়েছিল। এভাবেই তিনি প্রাণ ত্যাগ করেছিলেন। বীর মহান শহীদের গাওয়া গানটি তোমাদের মনে আছে? একবার বিদায় দে মা, ঘুরে আসি, আসি আসি বলে ফাঁসি দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। তো এই রক্ত শিথিল হয়ে যাওয়া, মন হৃদয় কুমায় চলে যাওয়া এই যে গান, যা আজও আমাদের ভারতবাসীর রক্তে কোষে কোষে বইছে। তো এরকমই আরো এক শহীদের ঘটনা নিয়ে আজকের আমাদের পাঠ, শহীদ যতীন্দ্রনাথ দাস। কি বললাম? তোমরা সবাই জোরে জোরে বলো, শহীদ যতীন্দ্রনাথ দাস। ঠিক বলেছো। তোমরা তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠার 189তম পৃষ্ঠা বের করো। আমি তোমাদের এই যে বিষয়টি রয়েছে, যে গল্পটি রয়েছে, এখন আমি তোমাদের একটি ছবি এঁকে দেখাচ্ছি। তোমরা এই ছবির সঙ্গে তোমাদের বইয়ের ছবির কোনো মিল পাচ্ছ কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটি
জেলখানার ছবি, অর্থাৎ জেলখানায় যে কয়েদিরা থাকে সেই কয়েদিদেরকে এই রকম লোহার শিকল বাঁধানো ঘরে, তাদেরকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়। এই গল্পটি ভালোভাবে সরব পাঠ করে আমার সাথে সাথে তোমরাও দাড়ি কমা পূর্ণচ্ছেদ সহযোগে বলবে, এবং আমি তোমাদের গুছিয়ে বলে দিচ্ছি যে এই গল্পে কি রয়েছে। আজকে এই গল্পের আমরা প্রথম পর্ব সম্পর্কে জানবো, পরের দিন অন্য ক্লাসে আমরা এর পরের পর্বগুলো সম্পর্কে জানবো। তো এটি পড়ার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি, তোমরা গ্রুপ এ এবং তোমরা গ্রুপ বি। যতীন দাসের জন্ম হয়েছিল 1904 সালের 27 অক্টোবর উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চলের মামার বাড়িতে। তাহলে আমাদের যে গল্পের নায়ক যতীন দাসের জন্ম হয়েছিল কোথায়? তার মামার বাড়ি উত্তর কলকাতার সিকদার বাগান অঞ্চল। আর সালটি কত ছিল? সালটি ছিল 27 অক্টোবর 1904 সাল। বোঝা গেছে? তারা ছিলেন 10 ভাই বোন, অর্থাৎ ভাই এবং বোন মিলিয়ে তারা প্রত্যেকে ছিলেন 10 ভাই বোন মোট। পিতামহ মহেন্দ্রনাথ দাস জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। পিতা বঙ্কিম বিহারী দাস স্বদেশী আন্দোলনের সময় ইংরেজের গোলামি করবেন না বলে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ী চাকরিতে ইস্তফা দিয়ে একটি স্টেশনারি দোকান খুলে সংসার চালাতে গিয়ে আজীবন দারিদ্র্য ও দুঃখের সঙ্গে লড়াই করে গেছেন। তাহলে বোঝা গেছে এই লাইনটি থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমাদের যতীন্দ্রনাথ দাসের যিনি পিতা বঙ্কিম বিহারী দাস, তিনি স্বদেশী আন্দোলনে যোগ দেওয়ার কারণে কি করেছিলেন? ব্রিটিশদের দেওয়া কর্পোরেশনের বড় চাকরি ছেড়ে দিয়ে তিনি একটি স্টেশনারি দোকান খুলেছিলেন এবং সারা জীবন সেই স্টেশনারি দোকান চালিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে তিনি তার জীবন অতিবাহিত করেছেন। অর্থাৎ তখনকার মানুষ কি ছিল? ব্রিটিশদের ত্যাগ করার জন্য সরকারি মোটা মাইনের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এরকম অনেক অনেক উদাহরণ আছে, এমন অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে যা আমাদের ব্রিটিশ বিরোধী কর্ম করার জন্য এগুলো করা হয়েছিল। তো অনেক মানুষ অনেক জীবন দান করেছেন, তার সাথে সাথে নিজের কর্মজীবন দান করেছেন, নিজেদের পরিবারের মানুষকে ত্যাগ করতে হয়েছে। বহু কাহিনী তোমরা তো ইতিহাসে পড়েছই, তার সাথে সাথে এই গল্প থেকেও অনেক কিছু জানতে পারবে। এরপর দেখো কি বলা হয়েছে, যে 1901 সালের দশরাহর দিন বঙ্কিম বাবু সপরিবারে গঙ্গা স্নান করে একটা ফিটন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। তো বাড়ি ফেরার পথে কি হলো দেখি। পথে কয়েকটি ব্রিটিশ টমি তাদের জোর করে ওই গাড়ি থেকে নামিয়ে দিয়ে নিজেরা গাড়িটি চেপে চলে যায়। তখন এরকমই অনাচার অত্যাচার হতো, জানো তো। নিজের গাড়ি থেকে জোর করে হিঁচড়ে টেনে নামিয়ে দিয়ে সেই গাড়িতে যেমন ব্রিটিশরা চেপে পড়েছিল, এরকম ঘটনা তখন হামেশাই হতো। বাড়ি থেকে তাদের বাড়ির মহিলাদের বের করে নিয়ে গিয়ে তাদের প্রতি নির্যাতন করা হতো, তাদের মেরে ফেলা হতো এবং জোর করে দাস বানানো হতো। প্রচুর 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 তাদের অত্যাচারের কাহিনী রয়েছে। এরপর ওই দিন কি হয়, বঙ্কিম বাবুর ছেলে মেয়ে নিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরতে হয়। আর ওই দিনই উনি শপথ নেন যে সরকারি চাকরিতে তিনি ইস্তফা দেবেন। তাহলে তিনি যে ইস্তফা দিয়েছিলেন তার কারণটি কি ছিল? যে তাদেরকে গঙ্গা স্নান থেকে ফেরার পথে ব্রিটিশরা কি করেছিল, গাড়ি থেকে নামিয়ে দিয়ে তাদেরকে হাঁটতে হাঁটতে বাড়ি পাঠিয়েছিল। সেই জন্যই তিনি মনস্থির করেছিলেন যে এবার থেকে সরকারি চাকরি নয়। তাহলে আজকে তোমরা এই পাঠ থেকে ঠিক কি কি জানলে বলো তো? যে হ্যাঁ, বঙ্কিম বাবুর কাহিনী সম্পর্কে জানলে। আচ্ছা, এই যতীন্দ্রনাথ দাসের পিতার নাম আমরা কি জানলাম গ্রুপ এ থেকে বলো তো? যতীন্দ্রনাথ দাসের পিতা ছিলেন, হ্যাঁ বলো, পিতা বঙ্কিম, ঠিক বলেছ, বঙ্কিম বিহারী দাস। এবার গ্রুপ বি থেকে তুমি বলো তো, যে তার যে পিতা, তার নাম তো আমরা জানতে পারলাম বঙ্কিম বিহারী দাস, পিতামহের নাম কি ছিল? পিতামহ যিনি ছিলেন তার নাম কি ছিল? হ্যাঁ বলো বলো, মহেন্দ্র। পিতামহের নাম ছিল মহেন্দ্রনাথ দাস, ঠিক বলেছ। তার পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস, ঠিক বলেছ। আচ্ছা, তোমরা এই নোটগুলো খাতায় তুলে নাও তো। আচ্ছা আচ্ছা, তুলে নিয়েছো? তাহলে আজকের এই যে প্রথম পর্ব নিয়ে আমরা আলোচনা করলাম, এ বিষয়ে তোমাদের কি কোনো প্রশ্ন আছে?
ভালো প্রশ্ন করেছো। গ্রুপ এ থেকে তুমি বললে যে আমরা পাঠ্যে পড়লাম যে রেড রোড বলে কি লেখা ছিল। আচ্ছা শোনো, রেড রোড কথার অর্থ হচ্ছে তারা যে স্থানে বাস করতেন সেখানের যে বড় পথ, অর্থাৎ আমাদের বর্তমানে যেরকম মেন রাস্তা থাকে NH-34 যেরকম রাস্তা, সেরকম তাদের টাউনের মধ্যে যে রাস্তাগুলো গেছিল সেই পথটির নাম ছিল রেড রোড। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এ বিষয়ে আর কিছু জানার আছে তোমাদের? আর কিছু জানার নেই? আচ্ছা, তোমরা বাড়ি গিয়ে ভালো করে পড়বে। এরপর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে আগামী দিন অবশ্যই জিজ্ঞেস করবে। গ্রুপ বি থেকে তোমার প্রশ্ন হলো যে শহীদ কেন বলা হয়েছে। খুব সুন্দর প্রশ্ন করেছো। যারা দেশের জন্য প্রাণদান করেন তাদেরকে শহীদ বলা হয়। আর যেমন আমাদের বর্তমানে কারা দেশের জন্য প্রাণদান করেন বলো তো? হ্যাঁ ঠিক বলেছো, ফৌজিরা। ফৌজিরা অর্থাৎ যারা বর্ডার ফোর্সে রয়েছেন, আমাদের যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যে সমস্ত দেশগুলোর সঙ্গে আমাদের ভারতের বর্ডার অঞ্চল রয়েছে, সেখানে যারা রাত দিন পরিশ্রম করে আমাদেরকে পাহারা দিয়ে দেশকে সুরক্ষিত রাখছেন, সেই ফৌজিরা, হ্যাঁ তারা আমাদের দেশের জন্য প্রাণদান করেন, তাদেরকেও শহীদ বলা হয়। ঠিক বুঝেছো তোমরা?